ডে নাইট রেস্টুরেন্ট এন্ড হোটেলে বিভিন্ন রঙের বাতি জ্বলছে। ফুল দিয়ে হোটেলের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আলতাফ চৌধুরীর 3 নাতির বিয়ে বলে কথা। আলতাফ চৌধুরী আজ ভীষণ খুশি। বক্স খুলে শুধুমাত্র একটি পেনড্রাইভ দেখতে পেল। হাতে উঠিয়ে এপার ওপার ঘুরিয়ে দেখতে লাগল সিমি। কপাল বাজ করে নিধি, রিমিও তাকিয়ে আছে। এটা কি? রিমি বলে অবাক কণ্ঠে। এটা দিতে চেয়েছিল নীল। সিমি বলে, বুঝতে পারছি না কিছু। নিধি বলে, এটা অন করে দেখি। কি বলিস? রিমি বলে, হ্যাঁ চল এটা অন করে দেখি। কিন্তু কিভাবে? ল্যাপটপ তো নেই। সিমি ওঠে দাঁড়িয়ে বলে, কেন? টিভি আছে না? ও হ্যাঁ, দে আমাকে, আমি লাগাচ্ছি। বলেই নিধি পেনড্রাইভ নিয়ে টিভির পিছনের ডিশের লাইনের তার খুলে পাশের ফাঁকা জায়গায় পেনড্রাইভ লাগিয়ে দিল। রিমোট চেপে টিভি অন করার সাথে সাথে একটি মাস্ক পরা লোকের চেহারা ভেসে ওঠে। ওরা বিস্ময় চোখে তাকায় লোকটির দিকে। লোকটির মুখে মাস্ক ও কালো রঙের পোশাক পরা ছিল। ওরা একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। হুট করেই লোকটির কণ্ঠের স্বর ভেসে আসল, হ্যালো গার্লস। হ্যাঁ, তোমাদের 3 জনকেই বলছি। তোমাদের নাম রিমি, সিমি, নিধি। এই হোটেলে সিমি ও নিধি তোমরা 2 জন কাজ করো। আর রিমি ফুলের ডেকোরেশনের কাজ করে মেবি। তোমরা এতিম। আর আজ তোমাদের বিয়ে হচ্ছে। আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে ওরা 3 জন। কে এই লোকটি? ফট ফট করে ওদের সম্পর্কে কিভাবে বলল? আগে থেকেই কি লোকটি ওদের বিষয় জানত? নাকি ওদের চিনে? লোকটি চেয়ার ছেড়ে ওঠে দাঁড়িয়ে 2 কদম হেঁটে বলল, জানি অবাক হচ্ছ তোমরা। আমি ক্লিয়ার করে বলছি শোনো। তার আগে এটা বলে নেই, তোমাদের যার সাথে বিয়ে হচ্ছে তারা কিন্তু খ্যাত নয়। না, তারা গরিব। তার হলো 3 গ্যাংস্টার। নাম তো জানোই, শুনেছ বোধহয়। তারপরও বলছি, রুদ্র, অভ্র, শুভ্র। আলতাফ চৌধুরীর 3 নাতি। দম যেন বন্ধ হয়ে গেছে। চোখ দুটো বড় বড় করে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। ভয়তে 2-3টি ঢোকো গিলা হয়ে গেছে। লোকটি বিশ্রীভাবে হেসে আরো বলে, ভয় করছে নাকি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি তোমাদের দেখতে পাচ্ছি না। তবে আমি শিওর তোমরা ভয় পাচ্ছ। সত্যিই ভয় পাচ্ছে ওরা। প্রচণ্ড ভয় করছে। রিমি হাত টিভির দিকে ইশারা করে কাপা কণ্ঠে বলে, এই লোকটি মিথ্যা কথা বলছে। বিয়ে ভাঙ্গার জন্য এটা বলছে। সিমি, নিধি কথাই বলছে না। চুপ করে লোকটির দিকে আরেকবার রিমির দিকে চোখ পিট পিট তাকাচ্ছে। লোকটি আরো বলে, ওরা অনেক লোককে নির্মমভাবে মেরেছে। কয়েকদিন আগে এক পুলিশ অফিসারকেও মেরেছে। শুধু তাই নয়, আমার ছেলেকেও মেরে ফেলেছে ওরা 3 জন। কিন্তু টাকা আর ওদের পাওয়ারের কারণে সবকিছু নিখুঁতভাবে দামা চাপা দিয়ে দেয়। এখন লোকটি জোরে জোরে হাসছে লাগল। হেসে হেসে বলে, তোমাদেরকে ওরা বোকা বানিয়েছে। ওরা নিজেদের আসল পরিচয় গোপন রেখে তোমাদের বিয়ে করতে চাইছে। হয়তো বিয়ের পর তোমাদের মেরেও দিতে পারে। কথাটা শুনে আরো ভয় লাগছে ওদের। হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না এখনো? তাহলে প্রথম থেকে মিলিয়ে দেখো। আর হ্যাঁ, বাঁচতে চাইলে এখনই পালাও। পালাও, পালাও, হা হা হা। লাস্টের কথাটা বলার সাথে সাথে টিভি বন্ধ হয়ে যায়। রিমি, সিমি,
নিধি পাথরের মতো দাঁড়িয়ে আছে। বাকশক্তি হারিয়ে ফেলেছে ওরা। শূন্যে ভাসছে মনে হচ্ছে। এতদিন তাহলে ওদের সাথে নাটক করেছিল? সবটা অভিনয় ছিল? কত ঝাড়ি, কত বকা দিয়েছে ওদের, তারপরও চুপ ছিল ওরা। কিন্তু কেন? প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন। মাথায় জেকে বসেছে হাজারো প্রশ্ন। নিধি স্তব্ধ হয়ে পিছাতে পিছাতে বিড়বিড় করে বলে, পালাতে হবে, পালাতে হবে আমাকে। সিমি নিধির দু বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলে, নিধি, নিধি নিজেকে শান্ত কর নিধি। নিধি দু হাত মুখের উপর দিয়ে কেঁদে কেঁদে বলে, পালাতে হবে আমাকে। এ বিয়ে করতে পারবো না আমি। পারবো না ওমরকে বিয়ে করতে। রিমির চোখ পানিতে টলমল করছে। কান্না জড়িত কণ্ঠে ফ্লোরের দিকে তাকিয়ে বলে, ধোঁকা, ধোঁকা দিয়েছে ওরা আমাদের। আমাদের মন নিয়ে খেলা করেছে। মিথ্যা অভিনয় করেছে আমাদের সাথে। এই সব চক্রান্ত দাদুর। সিমি রিমির কাঁধে হাত রেখে বলে, এগুলা বলার সময় নয় রিমি। এটা মাথায় রাখতে হবে। ওরা যেমন আমাদের ধোঁকা দিয়েছে, আমরাও তেমনি ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ওরা আমাদের ছেড়ে দিবে না এর জন্য। নিধি উত্তেজিত কণ্ঠে বলে, পালাবো, এখন পালাবো, এই মুহূর্তে পালাবো আমরা। চল তোরা। কিন্তু কিভাবে? ওদের লোকেরা। সিমি বলতে গিয়েও থেমে যায়। তারপর আবার অবাক কণ্ঠে বলে, তার মানে ওই লোকগুলো ওদেরই লোক ছিল। সেদিন শপিং মলে সাব্বির ওদের লোকদের সাথেই কথা বলছিল। এই লোকগুলোই সেই লোকটিকে মেরেছে। তাহলে তো ওদের লোকরা এই হোটেলের আশেপাশেই আছে, পাহারা দিচ্ছে। জোরে নিঃশ্বাস টেনে বলে নিধি, তারপরও পালাতে হবে আমাদের। আমি বলি শোন, এই হোটেলের কারেন্টের মেইন সুইচ বোর্ড কোথায় আছে আমি সেটা জানি। রিমি, নিধি তোরা বাহিরে ওয়েট কর আমার জন্য। আমি মেইন সুইচ অফ করেই বাহিরে চলে আসব। সিমি বলে, কিন্তু যদি তোর কোনো বিপদ হয়? নিধি বলে কান্না কণ্ঠে, ভয় পাস কেন? যা বলেছি তাই কর। তবে তার আগে সাব্বিরকে ফোন দিয়ে বলতে হবে আমাদের রেডি হতে আরও আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা পর আসতে বলতে হবে ওকে। সিমি বলে, আমি বলে দিচ্ছি। রিমি বলে, কাপা কাপা হাতে ফোন নিয়ে সাব্বিরকে আধা ঘন্টা পর আসতে বলে। নিধি, রিমি মুখে রুমাল দিয়ে ডেকে লিফট বাদে সিঁড়ি দিয়ে নিচে যেতে লাগল। সিমি অন্য সিঁড়ি দিয়ে হোটেলের মেইন সুইচ বোর্ড রাখা রুমে যেতে লাগল। রিমি, সিমি শেষের সিঁড়িতে এসে দেয়ালে লুকিয়ে পড়ে। আশেপাশে অনেক মেহমানরা আছে। মিডিয়ার লোকদেরও দেখা যাচ্ছে। সিমি লাইট অফ করার সাথে সাথেই বের হবে হোটেল থেকে। সিমি সেই রুমে প্রবেশ করে। এই রুমে কারো আসা যাওয়া নেই বললেই চলে। এখন সবাই ব্যস্ত, তাই এই রুমে আসার কোনো কারণেই নেই। সিমি ওর হাতের ফোনের ফ্ল্যাশলাইট অন করল। তারপর বোর্ডের কাছে এসে সুইচ অফ করে দিল। নিভে গেল হোটেলের সব লাইট। সবাই আতঙ্কের মধ্যে পড়ে যায়। এই সুযোগে রিমি, নিধি দৌড়ে হোটেল থেকে বেরিয়ে যায়। সিমিও টর্চের লাইট অন রেখে দৌড়াতে লাগল। কিন্তু কি যেন মনে করেই থেমে গিয়ে সেখানকার জানালা খুলে নিচে ঝাঁপ দিল। বাহিরে বেরিয়ে এলো সিমি। নিধি, রিমি হোটেলের সামনেই দাঁড়িয়েছিল। হোটেলের ভেতর থেকে মানুষজনদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। সিমি রিমি, নিধির কাছে আসে। সিমিকে দেখে ওদের জান ফিরে আসে। সময় বিলম্ব না করে হাত ধরে দৌড়াতে লাগল। কোথায় যাবে জানে না। এদিকে লাইট বন্ধ থাকায় রুদ্র, শুভ্র,
অভ্র বাহিরে চলে আসে। হোটেলের ম্যানেজার লোক পাঠায় মেইন সুইচের থাকা রুমে। স্টাফ ছেলেটি দেখতে পায় বোর্ডের সুইচ অফ করা। প্লেট খুলে সুইচ অন করে দিল। চারদিক আগের ন্যায় আলোকিত হয়ে গেল। রুদ্র সাব্বিরকে বলে রিমিদের রুমে যেতে, দেখতে ওরা কি করছে, রেডি হয়েছে কি না। সাব্বির ফাহিমকে সাথে নিয়ে লিফট বেয়ে উপরে উঠতে লাগল। রুমের সামনে এসে কিছুটা অবাক হয়, কারণ রুমের দরজা খোলা ছিল আগে থেকেই। সাব্বির ফাহিম রুমের ভিতরে প্রবেশ করে চারদিক তাকিয়ে রিমি, সিমি, নিধিকে খুঁজতে লাগল। সাব্বির উত্তেজিত কণ্ঠে বলে, ফাহিম মা, হেরা কই গেল? কেমনে কমু ভাই? রুমে তো দেখতেছি না। এদিক সেদিকে তাকিয়ে বলল, ভাইদের কইতে হইব। তুই যা ভাই গো, ডাক দিয়া নিয়া আয় এই রুমে। যা তাড়াতাড়ি ফাহিম। হ ভাই, যাইতাছি। ফাহিম বেরিয়ে গেল রুম থেকে। সাব্বির আশেপাশের রুমগুলোতে খুঁজে আবার এই রোডে ফিরে আসল। দ্রুত রুদ্রদের রুমে গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল ফাহিম। আলতাফ চৌধুরী তখন এই রুমেই ছিল। শুভ্র, রুদ্র, অভ্র ফাহিমকে এভাবে হাঁপাতে দেখে শুভ্র বলে, এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? দৌড়ের রেস লাগিয়ে এলি নাকি? আলতাফ চৌধুরী বলেন। ফাহিম জোরে নিঃশ্বাস টানতে টানতে বলে, ভাই আফারা রুমে নাই। কই গেছে জানি না। কথাটা শুনেই ওরা বসা থেকে দাঁড়িয়ে যায়। রুদ্র, অভ্র, শুভ্র একসাথে বলে, হোয়াট? মাথা ঠিক আছে তোর? অভ্র বলে ঝাড়ি দিয়ে, কি বলছিস? রুদ্র বলে উত্তেজিত কণ্ঠে, ভাই আমি ঠিক কইতাছি, আফারা রুমে নাই। আপনারা চলেন সেই রুমে। চল তোরা। বলেই আলতাফ চৌধুরী রুম থেকে বের হল। ওরা তড়িৎগতিতে এই রুমে এসে থম মেরে যায়, কারণ টিভিতে সেই লোকটির ভিডিও দেখাচ্ছে, যেটা সাব্বির চালিয়েছে। সন্দেহজনক মনে করে বাক্সটা দেখে সাব্বির হাতে নেয়। এই রকম ব্লু রঙের খালি বাক্স শুভ্রকে মজা করে দিয়েছিল সাব্বির। বাক্সটির ভেরোতে পুরাই খালি ছিল। এখন অদ্ভুত বিষয়, বাক্সটি এখানে কিভাবে এলো? তখনই পাশে টিভির রিমোট দেখতে পায় সাব্বির। হাতে নিয়ে রিমোট দিয়ে টিভি অন করে। তখনই অচেনা লোকটির ভিডিও অন হয়ে যায়। রুদ্র, শুভ্র, অভ্র রাগে বারবার হাত মুঠ করছে। ওদের বুঝতে বাকি থাকে না লোকটিকে। আলতাফ চৌধুরী রাগে চিবিয়ে চিবিয়ে বলে, বিপ্লব তালুকদারের কাজ এটা। পালিয়ে গেছে ওরা। ওদের ধরে নিয়ে আসো। রুদ্র, শুভ্র, অভ্রদের সাথে সাব্বির গেলে আলতাফ চৌধুরী থামিয়ে দেয়, বলে, সাব্বির তুই থাক। রুদ্র, শুভ্র, অভ্র তোমরা তিনজন একাই যাবে, আর ওদের তিনজনকে খুঁজে নিয়ে আসবে। সাব্বির যাওয়ার জন্য বায়না করে না। দাদুর কথা শুনেই হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। ওদের গায়ে ছিল কালো রঙের শেরওয়ানি। সেটা পরেই হোটেল থেকে গাড়ি নিয়ে বের হয়। বর্তমান রিমি, নিধি, সিমি তিনজন তিন জানার হাত শক্ত করে ধরে খুব জোরে দৌড়াচ্ছে। পরনে হলুদের শাড়ি। বুঝাই যাচ্ছে বিয়ের আসর থেকে পালাচ্ছে। রিমি, নিধি, সিমির মনের মধ্যে ভয়। বুকের মধ্যে ধুক ধুক শব্দটা ক্রমশে বৃদ্ধি পাচ্ছে। এতটাই জোরে দৌড়াচ্ছে তিনজন, রাস্তার মানুষরা যে তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা যে উৎসুক চোখে তাকিয়ে আছে তাদের দিকে। কেন, কী কারণে এভাবে দৌড়াচ্ছে সেটাই তারা ভাবছে। হঠাৎ সামনে একটি সাদা রঙের গাড়ির তীব্র আলো দেখে ওরা থেমে যায়।
দাঁড়াতেই জোরে জোরে নিঃশ্বাসে শব্দ আসতে লাগলো ওদের ভেতর থেকে। নিধি বলল, রিমি, সিমি এই রাস্তা দিয়ে আয়। নিধির কথা মতো ওই রাস্তা দিয়ে যেতেই এই রাস্তার মাঝখানে ওই একই রঙের সাদা গাড়ি দাঁড়ান দেখে ওরা এটা দেখার পর থেমে যায়নি, অন্য রাস্তা দিয়ে যেতে শুরু করল। ওই রাস্তার পাশেই বড় খোলা মাঠ ছিল, সম্ভবত খেলার মাঠ। ওরা ভুল করে সেই মাঠের ভেতরে ঢুকে পড়ে। রিমি, নিধি, সিমি পিছনে তাকিয়ে দেখে পিছন থেকে সাদা রঙের গাড়ি ওদের দিকে ধেয়ে আসছে। ওরা দৌড়ের গতি বাড়িয়ে দেয়, কিন্তু কতই বা দৌড়ান যায়, শাড়ি পরে যে ঠিকমতো দৌড়ান যায় না। কিছু দূর দৌড়াতেই সেই সাদা রঙের একটি গাড়ি ওদের সামনে চলে আসে। ওরা থেমে যায়। ওই গাড়ির পিছনে আরো দুটি গাড়ি এসে ওদের চারপাশ দিকে গোল গোল ঘুরতে শুরু করে। ওরা তিনজন গাড়ি তিনটির মাঝখানে দাঁড়িয়ে আছে। গাড়ি তিনটি দেখে ওদের বুঝতে আর বাকি নেই এটা কাদের গাড়ি বা এরা কারা। ভয় জড়ানো চেহারা নিয়ে তাকিয়ে আছে গাড়ি তিনটির দিকে, পিঠের সাথে পিঠ ঠেকানো, হাত এখনো ধরে আছে তিন জানার। এতক্ষণ দৌড়ানোর ফলে গা দিয়ে ঘাম ঝরছে, কপালে, নাকে, থুতনিতে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। আতঙ্ক চোখে মুখে লেপ্টে আছে, হাত পা কাঁপছে। গাড়ি তিনটি এখনো আগের ন্যায় গোল গোল ঘুরেই যাচ্ছে। মনে হচ্ছে বেশ ক্রোধ নিয়ে গাড়ির ভেতরে থাকা মানুষ তিনটি জোরে জোরে গাড়ি চালাচ্ছে। এখন কি করবে? কোথায় পালাবে? আর কেনই বা বাঘের গুহা থেকে পালাতে গেল? ক্ষিপ্ত বাঘ আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফুটে উঠছে তাদের হিংস্রতা। ভয়তে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে ওদের তিন জানার চোখ থেকে। দৌড়ে ওরা বেশি দূর যেতে পারেনি, তার আগেই ধরে ফেলে ওরা। ফট করেই গাড়ি থেমে যায়। লাথি মেরে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে রুদ্র। তারপর শুভ্র বের হয়, শেষে অভ্র। ওদের তিন জানার সামনে এসে দাঁড়ায়। এতক্ষণ তো বুক ধরফর করেছিল, এখন ভয়তে হার্ট বেরিয়ে আসার উপক্রম হয়েছে। রিমি, সিমি, নিধি খুব কাছ থেকে ওদের তিনজনকে দেখছে। এই কি সেই রাফি, নীল, উমর, যারা কিনা খ্যাত সেজে থাকত? কথা না বলেই রুদ্র, শুভ্র, অভ্র ওদের তিন জানার হাত চেপে ধরল, জোরে টেনে গাড়ির কাছে নিয়ে আসে। রিমি, সিমি, নিধি কথা বলছে না। এই মুহূর্তে কথা বলা মানেই নিজের জান কুরবান করা। গাড়িতে বসিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে লাগল রুদ্র। রিমি শক্ত হয়ে বসে আছে, যেভাবে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে। অভ্র সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে, রাগে ভেতর থেকে ফোঁস ফোঁস শব্দ বের হচ্ছে। নিধি মাথা নিচু করে বসে আছে। অভ্র রাগ দেখে ওর খুব ভয় করছে। সিমি চোখের পাতা পিটপিট করে পানি লুকাচ্ছে। সমানে কি হতে চলেছে সেটা ভালো করেই বুঝতে পারছে। শুভ্রের চেহারা হিংস্র বাঘের রূপ ধারণ করেছে, সেটা ওর দিকে না তাকালেও বুঝতে পারছে সিমি। নদী ভাঙন দৃশ্য চোখে পড়তেই বুকের মাঝে হাহাকার করে ওঠে। ভাঙ্গা নদীর যেদিকে চোখ যায় সেদিকেই পানি শুধু থই থই করে। রিমি, সিমি, নিধির বুকে আজ নদী ভাঙ্গনের ন্যায় পুরো মনটাই ভেঙে গেছে। হ্যাঁ, ভালোবেসেছিল ওরা। নীল, রাফি, ওমরকে ভালোবেসেছিল, কোনো থ্রি গ্যাংস্টারদের নয়। একটু আগেই ওদেরকে হোটেলে নিয়ে এসেছে ওরা। 400 নাম্বার রুমে মাথা নত করে দাঁড়িয়ে আছে রিমি, সিমি, নিধি। চোখের পানি ফোঁট কেটে গাল বেয়ে পড়ছে। ওদের সামনের সোফায় বসে আছেন আলতাফ চৌধুরী। রদ্র, শুভ্র, অভ্র অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। সাব্বির,
ফাহিম তার অপর পাশে দাঁড়িয়ে আছে। রুদ্র দাঁতে দাঁত চেপে বলে, দাদু ওদের জিজ্ঞেস করো, কেন পালালো ওরা? সত্যিটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারত। পালানোর সিদ্ধান্ত কেন নিল? জিজ্ঞেস করো দাদু ওদের। ঝাড়ি দিয়ে বলে শুভ্র। থামো, যাও এখান থেকে, আমি ওদের সাথে একা কথা বলতে চাই। আলতাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে, যাব, বাট ওদের ভালোমতো বলে দিও, বিয়ে আমাদেরকেই করতে হবে, পালানোর চেষ্টা যেন না করে। অভ্র রাগী কণ্ঠে কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায়। ওর সাথে শুভ্র ও রুদ্র বেরিয়ে যায়। আলতাফ চৌধুরী উঠে দাঁড়ায়। রিমি, সিমি, নিধি সামনে এসে প্রথমে রিমির হাত ধরে বিছানার উপর বসায়, তারপর সিমির হাত ধরে বিছানার বসায়, লাস্টে নিধিকে বসায়। ওরা তখনও হেঁচকি টেনে কেঁদে যাচ্ছে। সাব্বির সোফাটা একটু সামনে এগিয়ে দেয়। আলতাফ চৌধুরী বসে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। তারপর ধীরে বলতে শুরু করেন, আমার ভুল হয়েছে, আমি এটা মানছি। কিন্তু রুদ্র, শুভ্র, অভ্র ওরা বোধ হয় তোমাদের ভালোবেসে ফেলেছে। এখন যদি তোমরা বিয়েটা না করো তাহলে ওরা জোর করে করবে, সেটা বুঝতেই পারছো ওদের কথা শুনে। তাই আলতাফ চৌধুরীকে থামিয়ে রিমি ওঠে দাঁড়িয়ে বলে, তাই? তাই কি দাদু? তাদেরকে বিয়ে করতে হবে? কেন? কেন করলেন আমাদের সাথে এমন? ও আমরা এতিম বলে? আমাদের কেউ নেই বলে? ভেবেছেন আমাদের সাথে এমন গেম খেললে বলার মতো কেউ থাকবে না? এটাই ভেবেছেন আপনি? এমন কোনো উদ্দেশ্যে আমার ছিল না। তোমরা খুব ভালো। তোমাদের সম্পর্কে আমি লোক লাগিয়ে খোঁজ খবর নিয়েছি। ভালো লেগেছে আমার কাছে তোমাদের তিনজনকে। তাই আমার নাতিদের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। এছাড়া আমার বা আমাদের কোনো খারাপ উদ্দেশ্যে ছিল না। আলতাফ চৌধুরী মনিল মুখে কথাগুলো বলল। দাদু, আমরা তো চাই না তাদের বিয়ে করতে। কেন বুঝতে পারছেন না আপনি? কান্না জড়িত কণ্ঠে বলে নিধি। প্লিজ দাদু, আপনার নাতিদের বুঝান। আমরা আগের মতো জীবন কাটতে চাই। তাদের বিয়ের করার ইচ্ছে আমাদের নেই। রিমি বলে কান্না কণ্ঠে। এটা বলো না। ওরা শুনতে পেলে। তোমরা যতটা খারাপ মনে করছো ওদের, ততটা খারাপ ওরা না। বিয়েটা হোক, আস্তে আস্তে সবকিছু জানতে পারবে। না দাদু, কোনো খুনিদের আমরা বিয়ে করতে পারবো না। অনেক লোকের প্রাণ তারা নিয়েছে। আমরা চাই না কোনো গ্যাংস্টার আমাদের স্বামী হোক। এ বিয়ে কথা সম্ভব নয় আমাদের পক্ষে। নিধি চোখ মুছে বলে। আলতাফ চৌধুরী দুহাত একসাথে মিশিয়ে বলে, আমি তোমাদের কাছে হাত জোড়। না দাদু। বলেই সিমি ওঠে দাঁড়ায়। হেঁটে জানালার সামনে এসে কার্নিশ ধরে অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে তাকায়। রিমি ধপ করে বিছানায় বসে পড়ে। নিধির কান্নার বেগ বেড়ে যায়। কি করবে বুঝতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ওরা। সাব্বির, ফাহিম মুখ কালো করে তাদের কথা শুনছে। আলতাফ চৌধুরী মাথা নিচু করে ফেলে। এমন একটি পরিস্থিতিতে পড়বে সেটা তার জানা ছিল না। মনে মনে নিজেকেই দোষারোপ করছেন। কিছুক্ষণ পর পরিস্থিতি সামনে রিমি নাক টেনে বলে, আমরা তোমার নাতিদের বিয়ে করব। সিমি, নিধি অশ্রুচোখে তাকায় রিমির দিকে। ওদের কিছু বলার নেই। এটা করা ছাড়া ওদের কাছে আর কোনো উপায় নেই। তাই রিমির উপর থেকে চোখ সরিয়ে নেয়। আলতাফ চৌধুরী কিছুটা খুশি হয়। খুশি মুডে বলে, ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ। সাব্বির, ফাহিম, রুদ্র, শুভ্র,
অভ্রদের ট্রেজে যেতে বল। আমি সাথে করে নাতবুদের নিয়ে আসছি। আচ্ছা দাদু। ফাহিম এক গাল হেসে কথাটা বলেই নিচে চলে যায়। আলতাফ চৌধুরী রিমি, সিমি, নিধির মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর রুদ্র, শুভ্র, অভ্র ট্রেজের সোফায় বসে আছে। ওদের পাশে রিমি, সিমি, নিধি মাথা নিচু করে বসে আছে। দাদু প্রথমে ওদের গালে হলুদ ছুঁয়ে দেয়। তারপর মেহমানরা একে একে ওদের গালে হলুদ লাগিয়ে দিচ্ছে। সাব্বির, ফাহিমের নাচকে দেখে দুজনই একে অপরের হাত ধরে নেচে যাচ্ছে। আহ, সে কি নাচ! তাও আবার বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই গানে। ওদের নাচ দেখে অনেকেই হাসাহাসি করছে। রুদ্র, শুভ্র, অভ্ররাও হাসছে। রিমিরা তো মাথা নিচু করে বসেছে তো বসেই আছে, উঠাবার নাম নেই। আলতাফ চৌধুরীও শেষে ওদের সাথে নাচে তাল মিলায়। বুড়ো মানুষ আর কতটুকুই বা নাচতে পারে, একটু পরে হয়রান হয়ে যাওয়ার যায়। নাচা বন্ধ করে দেয়। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 11টা বেজে যায়। রিমি, সিমি, নিধি কোনো এক বাহানা দিয়ে রুমে চলে আসে। তারপর আর বের হয় না। রুমে এসেই রিমি, সিমি, নিধি হাতের চুড়ি, গলার সেট, নাকের নথ খুলে ছুঁড়ে মারছে ফ্লোরে। ভীষণ রাগ হচ্ছে ওদের। শুধু ওই দাদুর জন্যই রাজি হলাম বিয়েতে, আর না হলে। অভ্রকে বিয়ে করার কোনো শখ আমার নেই। রেগে কথাগুলো বলে নিধি। পালাতেও পারবো না, আর না হলে ওদের কাছ থেকে পালিয়ে অনেক দূরে চলে যেতাম। রিমি বলে, শেষমেশ গ্যাংস্টারদের সাথেই বিয়ে হচ্ছে আমাদের। ভাবতেই মাথা ঘুরাই। ধপ করে বিছানায় শুয়ে বলে সিমি, ওদের জীবনটা তেজপাতা করে দিব দেখিস। রিমি নাক মুখ ফুলিয়ে বলে, আমার তো এটা ভেবে মাথা ঘুরাচ্ছে যদি কাল আমার সাথে উল্টাপাল্টা কিছু করে বসে। নিধি মাথায় হাত রেখে বসে, ভালো কথা মনে করেছিস। কাল তো আমাদের বাসর। এখন? রিমি বলে করুণ কণ্ঠে, এটা কি মনে করিয়ে দিলই রে? এখন কি করব আমি? কান্না করে বলছে সিমি। কান্দে না বোন, একটা উপায় বের করতে হবে। রিমি বলে, হ্যাঁ, উপায় বের কর, আর না হলে শেষ। নিধি গলায় হাত রেখে বলে, কিন্তু এখন ঘুমাতে হবে। ওই ভদ্রর বাচ্চা ভদ্রর জিভটা শুকনা পাতা বানাইয়া দিমুহু। নিধি আঙুল জাগিয়ে বলে, কিন্তু কিভাবে? সিমি ভ্রু উঁচু করে ঘাড় কাত করে বলে, ধুত, জানি না। নিধি বলে, স্বর ঘুমাইয়া নেই আগে, ঘুম পাইয়াছে আমার। ওদের দুজনকে সরিয়ে বিছানায় গা এলিয়ে দিল রিমি। সিমি, নিধিও পাশে শুয়ে পড়ল। কাচের টেবিলের উপরে সজোরে একটি ফুলের টপ আচার মারল বিপ্লব তালুকদার। ভেঙে চূর্ণবিচূর হয়ে ফ্লোরে বিছিয়ে গেছে। আমরা প্ল্যান সাকসেস হল না। কেন? কিভাবে? বল, বল, বল। রাগে চিৎকার করে বলে বিপ্লব তালুকদার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তালুকদারের লোকেরা। জবাব তাদের কাছে নেই। তালুকদার শান্ত কণ্ঠে সোফায় বসে বললেন, বিয়ে হবে, বিয়ে হবে ওদের। হোক। আমি দেখতে চাই ওরা সংসার কিভাবে করে। ওদের বউ তিনজনার মৃত্যু নিশ্চিত। মৃত্যু নিশ্চিত। সাব্বির ক্লান্ত শরীর নিয়ে কোনোরকম রুমে ঢুকে কম্বল মুড়ি দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। গুন গুন করে গান গাইতে গাইতে ঈশা ওয়াশরুম থেকে বেরিয়ে লাইট অফ করে বিছানায় এসে শোয়ে।
এসি ছাড়া তাই হালকা ঠান্ডা লাগছে। নিধায় গায়ে কম্বল টেনে নিল। ঘুমিয়ে যায় ঈশা। কিছুক্ষণ পর সাব্বির অনুভব করে ওর গায়ের কম্বল সরে গেছে। চোখ বন্ধ করা অবস্থায় হাতিয়ে কম্বল জোরে টান দিয়ে বলে, ফাহিম্মার বাচ্চা, তোর গোষ্ঠী ষষ্ঠী কম্বল দে হারামজাদা। ফট করে চোখ মেলে তাকায় ঈশা। মনে হলো কোনো ছেলের কণ্ঠের স্বর শুনেছে। শোয়া থেকে ওঠে, গায়ে ওড়না জড়িয়ে রুমের লাইট অন করে। বিছানার দিকে চোখ যেতেই দেয় জোরে এক চিৎকার। সাব্বির তো চিৎকার শুনেই ঠাস করে শোয়া থেকে ওঠে, কুমফু স্টাইলে বিছানার উপর দাঁড়িয়ে বলে, কোনো হারামজাদায়, কোনো পিছা মারায় রে চিৎকার দিছে। কথাটা বলেই ঈশার দিকে তাকিয়ে চোখ ছানাবড়া হয়ে যায় ওর। ফট করেই কম্বল মুড়ি দিয়ে চেহারাটুকু বের করে রাখে। ঈশার চিৎকার শুনে বাকি রুমের মেম্বাররা ওর রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগল। ঈশার রুমের পাশেই ফাহিমের রুম ছিল। ফাহিম সবার আগেই এসে দরজা ধাক্কাচ্ছে আর খুলতে বলছে। সাব্বির ইশারায় ঈশাকে দরজা খুলতে না করে, ঈশা সেটা না শুনেই দরজা খুলে দেয়। হড়মুড় করেই সবার আগেই ফাহিম রুমে ঢুকেই ব্যাঙের মতো লাফাতে লাফাতে বলে, হইছে কি, হইছে কি? চোর ঢুকছে নাকি? ঈশা ইশারায় বিছানার দিকে দেখাল। সাব্বির তখন পুরো মুখ ডেকে উপর হয়ে শুয়ে আছে। ফাহিম ঈশার দিকে তাকিয়ে বলে, চোর, চোর। ঈশা মাথা দুলিয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। ও হারামজাদা, কই থেকা আইলি তুই? তোরে আজো না সবাই মারেন। বলতে দেরি সাব্বিরের পিঠে তাল পড়তে দেরি হল না। যে যেমন পারছে কিল ঘুষি দিয়ে যাচ্ছে। ফাহিম কিছুক্ষণ মেরে থেমে যায়, কিন্তু মায়ের থামে না ওর। একটু পর পরই সাব্বিরের পিঠে কিলের জায়গায় জোরে একটি চিমটি কাটছে, যেটা মারের চেয়ে বেশি ব্যথা লাগছে ওর। সাব্বির মুখ চেপে ধরে সহ্য করে নিচ্ছে। চিৎকার দিতেও যে কষ্ট হচ্ছে ওর। কিছুক্ষণ পর ফাহিম এক হাত জাগিয়ে বলে, সবাই থামেন। সবাই থেমে যায়। ফাহিম পিছনে দু হাত নিয়ে বলে, আপনের লগে কি হয়েছিল আফা? এই চোরটায় কি করছে? কিছু করেনি, কিন্তু আমার রুমে চুপি চুপি এসে বিছানায় শুয়েছিল। আমি তার কণ্ঠের স্বর শুনে জোরে চিৎকার করি। ঈশা চোখ পিটপিট করে বলে, কন কি আফা? কিছু না করতেই হুদা মিছা চিৎকার দিছেন। চোর হালায় আমাগো মাইরের চোরে ভর্তা হইয়া গেছে। বলেই ফাহিম কম্বল সরাতেই সাব্বিরের শার্ট দেখে কেমন চেনা চেনা লাগছে ওর। কাঁধ ধরে উল্টো পিঠ করতেই ফাহিম জোরে চিৎকার করে কান্না জুড়ে বলে, ভাই আপনি? হায় হায়রে, মোর ভাই মইরা গেছে রে। মোর ভাইরে মাইরা হালাইছে রে। সাব্বির মৃদু কণ্ঠে উত্তর দেয়, ফাহিম্মা মরি নাই আমি। ওরে মোর ভাই মরে নাই রে, কেবল আধা মরা হইছে রে। কেউ হেতিরে হাসপাতালে লইয়া যা রে। কান্নার ভান করে বলে ফাহিম। হাপার পুতো, চুপ থাক। আমারে ধইরা ওঠা। কোমরে হাত দিয়ে ব্যথার কুকরিয়ে বলে সাব্বির। ফাহিম সাব্বিরকে উঠিয়ে বসায়। কোমরে হাত রেখে সাব্বির ঈশার দিকে তাকিয়ে বলে, আমি কেমনে এই রুমে আইসি জানি না। আপনার পাশের রুমটা আমার। শরীর প্রচুর ক্লান্ত থাকায় ভুলে আমার রুম থুইয়া এই রুমে ধুইকা পড়ছি। আপনি এর জন্য এভাবে মাইর খাওয়াইলেন আমায়। ঈশা কোমরে হাত রেখে বলে, বেশ করেছি। চোখ কোথায় থাকে রুমে ঢোকার সময়। পরের বার যেন এমন ভুল না। এখন আমার রুম থেকে বেরিয়ে যান। কথাটা শুনে সাব্বিরের রাগ হচ্ছে। ভ্রু কুচকে বলে, আপনি ক্যাডা? আমি রুদ্র ভাইয়ার খালাতো বোন ঈশা। ভাইয়ার বিয়েতে এসেছি।
মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, ও আচ্ছা, দরজা ঠিকমতো লাগাতে পারেন নাই। চাবি দেওয়ার আগেই দরজা খুইলা খেছে। বালের ঈশা না জানি খিসা। লাস্টের টুকু বিড়বিড় করে বলল, ঠিক মতোই লাগিয়েছিলাম। হেই লাস্টের টুকু কি বললেন? কইছি ফাহিম, আমারে ধরে ওঠা, রুমে নিয়া চল। হ ভাই লন, কিন্তু তোর খবর আছে, আগে রুমে চল। ফাহিমের দিকে তাকিয়ে কিছুটা রাগী কণ্ঠে বলে সাব্বির, ক্যা ভাই, একটু আগে যে পিটুনি দিলই না, হের শোধ নিমু। ফাহিম করুণ কণ্ঠে বলে, ভালো মুই জানতাম না আপনি ছিলেন, মোরে ক্ষমা কইরা দেন ভাই। সাব্বির একবার চোখ বন্ধ করে মেলে বিরক্তি নিয়ে বলে, ক্ষমা না ক্ষমা হবে? হ ভাই ক্ষমা কইরা দেয়। ই সাফা আপনি কিছু কন না? হোয়াট? ইস, নাক ছিটকিয়ে বলে ঈশা। সাব্বির হো হো করে হাসতে লাগল। হাসির মধ্যে রুমের বাকি লোকদের হাতের ইশারায় বের হয়ে যেতে বলল। বাকিরা চলে গেল। সাব্বির, ফাহিম আর ঈশা রুমে আছে। নাইচ নাম দিছস ফাহিম? ইস, হেই মি ডোন্ট কল মি ইস, আমার নাম ঈশা। ওই হইল, মাথা দুলিয়ে বলে সাব্বির। ভাই, ইস নামটা দেওয়ার জন্য তোরে মাফ কইরা দিলাম ফাহিম। চল এবার রুমে চল। আহেন ভাই। সাব্বির ফাহিমের কাঁধে হাত রেখে আস্তে আস্তে হেঁটে হেঁটে রুম থেকে বের হতে লাগল। যাওয়ার আগে ঈশার দিকে তাকিয়ে বলে, ইসোস, আমার কোমরটা গেল রে। এটা শুনে ঈশা রেগেমেগে দরজা ঠাস করে বন্ধ করে দেয়। সাব্বির হাসে, ফাহিমও হাসছে। এই ঘটনার ব্যাপারে রুদ্ররা জানে না। আলতাফ চৌধুরীর কাছেও অজানা। সকালে সাব্বির ও ফাহিমের ডাকে রিমি, সিমি, নিধিদের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে সিমি বিছানায় ওঠে বসে। চোখ ঢলতে ঢলতে ঘড়ির দিকে তাকায়। তখনই মনে পড়ে আজ ওদের বিয়ে। বুকের মধ্যে ধুক করে ওঠল। রিমি নিধির গায়ে হাত দিয়ে জোরে জোরে ডাকতে লাগল, ওই তোরা ওঠ, আরে ওঠ, ওঠস না, সর পড়ে উঠমু। রিমি ঘুম জড়িত কণ্ঠে বলে, জ্বালাবি না সিম। এপাশ ফিরে শুয়ে বসে নিধি। হারামজাদি দুইটা, আজকে আমাগো বিয়া মনে আছে তোগো। চট করে বিছানায় ওঠে বসে রিমি, নিধি। চোখের ঘুম কোথায় পালিয়ে গেছে কে জানে। নিধি কান্না ফেস বানিয়ে বলে, আজকে আমাগো কুরবানির দিন। হয় হয়। তখনও সাব্বির, ফাহিম বাহিরে বসে ডাকতে ডাকতে অজ্ঞান হয়ে যাওয়ার পালা। ওই শয়তান দুইটারে থামাইয়া আয় সিমি। নিধি নাক ফুলিয়ে বলে। বিছানা থেকে ওঠে সিমি দ্রুত দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সাথে সাথে সাব্বির, ফাহিম ধুপাস করে ফ্লোরে কাত হয়ে পড়ে যায়। হাতের বাদামগুলো ছিটকেট ফ্লোরে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ওদের পড়ে যাওয়া দেখে রিমি, শিনি, নিধি হেসে গড়াগড়ি গাচ্ছে। বিছানায় থাপ্পড় দিয়ে রিমি, নিধি হাসছে। আর সিমি হাসতে হাসতে পেট ধরে ফ্লোরে বসে পড়েছে। সাব্বিরের লজ্জা লাগছে ওদের হাসি দেখে। ফাহিম আহত কণ্ঠে বলে, এরাম কইরা হাসেন ক্যা? ভাই আপনাগো ডাকতে কইছে। আপনাগো 1 ঘন্টা ধইরা ডাকতাছি, কিন্তু আপনারা ওঠেন না। শেষমেশ দিশাবিশা নাট পাইয়া দুজনেই দরজার সাথে হেলান দিয়া বাদাম ছিলাইয়া খাইতাছিলাম। এমন সময় দিছেন দরজা খুইলা। এরপর তারপর ফাহিমের কথা শুনে ওরা আরো জোরে জোরে হাসতে লাগল। কিছুক্ষণের জন্য ভুলেই গেল আজ ওদের 3 গ্যাংস্টারদের সাথে বিয়ে।
থামাবে কে হাসি ওদের? এমন হাসি দেখে কে ওদের? বিয়ে হয়েছে ওদের। হোটেল থেকে গাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। 3টি গাড়িতে 3 জন বসা। আলতাফ চৌধুরী, সাব্বির, ফাহিম এক গাড়িতে। মেয়েরা নাকি বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসার সময় কান্না করে। কিন্তু রিমি, সিমি, নিধি কাঁদছে, গ্যাংস্টারদের স্বামী হিসাবে পেয়েছে তাই। কি অদ্ভুত! যে যেটা চায় সে যেটা পায় না। কি ভাগ্যের খেলা! গাড়িতে বসে কেউ কারো সাথে কথা বলেনি। অনেকক্ষণ পর বিশাল বড় একটি বাড়ির সামনে এসে গাড়ি থামল। বাড়িটি 2য় তালা এবং খুব সুন্দর। আরও বেশি সুন্দর লাগছে সাজানোর জন্য। ঝাঁকঝমক বাতি দিতে সাজানো হয়েছে বাড়িটি। গাড়ির দরজা খুলে দেয় গার্ডসরা। অভ্র, শুভ্র, রুদ্র গাড়ি থেকে নামে। রিমি, সিমি, নিধি গাড়ির অপর পাশ থেকে নেমে দাঁড়ায়। নামার সঙ্গে সঙ্গে বাড়িটি দেখে ওদের চোখ ঝলসে যায়। এত সুন্দর বাড়ি আগে কখনো ওদের নজরে পড়েনি। ওদের পায়ের নিচে লাল রঙের কার্পেট বিছানো। কিছু মেয়েরা ফুল ছুঁড়ে দিচ্ছে ওদের গায়ে। আলতাফ চৌধুরী, সাব্বির, ফাহিম গাড়ি থেকে নেমে ওদের সামনে এসে দাঁড়ায়। রিমিরা ততক্ষণে মাথা নিচু করে ফেলে। আলতাফ চৌধুরী মুচকি হেসে রুদ্রদের উদ্দেশ্যে বলে, দাদুরা, তোমরা তোমাদের বউকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে যাও। কথাটা শুনেই রিমি, সিমি, নিধির বুক দরফর করতে শুরু করল। এ কেমন অনুভূতি! চায় না ওরা ওদের কোলে চেপে বাড়ির ভিতরে যেতে। রুদ্র, অভ্র, শুভ্র বাঁকা হেসে চটজলদি ওদের কোলে তুলে নিল। সাব্বির ভিডিও করছে এই সুন্দর মুহূর্তটা। রিমি, সিমি, নিধি পাথরের মতো শক্ত হয়ে আছে। ওদের গলায় হাত দেয়নি। এতে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। ভেতরে নিয়ে এসে হলো রুমের দাঁড় করাই ওদের। রুদ্র, অভ্র, শুভ্র সোফায় বসে পড়ে। ওদের দেখে মনে হচ্ছে কিছুটা হয়রান হয়েছে। আলতাফ চৌধুরী সাব্বিরকে আদেশ দেয় কিছু একটা নিয়ে আসছে। সাব্বির দেরি না করে চলে যায়। আর আসার সময় 3টি গহনার বাক্স সাথে করে নিয়ে আসে। প্রথম বাক্সটি খুলে তার মধ্যে থেকে মাঝারি আকারের গহনাটি রিমিকে পরিয়ে দেয়। দ্বিতীয় বাক্সটি খুলে নিধিকে পরিয়ে দেয়। শেষের গহনাটি সিমিকে পরায়। এবার আলতাফ চৌধুরী পায়চারি করে বলেন, তোমরা এই চৌধুরী বাড়ির বউ। কে বড় কে ছোট সেটা দেখার বিষয় না। আমি কখনোই রুদ্র, শুভ্র, অভ্রকে বড় ছোট হিসাবে দেখেনি। 3 জনকে বড় চোখে দেখেছি। এই বাড়ির সব দায়িত্ব আজ থেকে তোমাদের হাতে তুলে দিলাম। এই সংসার সামলে রাখার দায়িত্ব এখন তোমাদের। এটুকু বলে আলতাফ চৌধুরী থেমে যায়। রিমি, সিমি, নিধি আলতাফ চৌধুরীর পা ধরে সালাম করে। দীর্ঘজীবী হও। আর হ্যাঁ, রুদ্র, শুভ্র, অভ্র কখনো কোনো বিষয় নিয়ে যদি তোমাদের উপর রাগান্বিত হয় বা বকাঝকা করে, তাহলে আমাকে বলবে। আমি ওদের খবর নিয়ে ছাড়ব। রুদ্রদের দিকে তাকিয়ে বলল। মুখ চুপসে যায় ওদের। তারপরও বাঁকা হাসে ওদের দিকে তাকিয়ে। আফা থুককু ভাবি লন আপনাগো রুমে দিয়া আছি আমি। ফাহিম বলে হেসে হেসে। ফাহিমের কথাটা শুনেই যেন দমটা বন্ধ হওয়ার উপক্রম ওদের। বাসর ঘরে যে ওরা যেতে চায় না, এটা এই বলদটাকে কে বলবে? রিমিরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে রুদ্র, শুভ্র, অভ্ররা সোফা থেকে ওঠে আগের ন্যায় ওদের কোলে তুলে নিল। অবাক হয়ে যায় ওরা। এমনটা হবে ওরা ভাবতে পারেনি। আলতাফ চৌধুরী, সাব্বির মুচকি হাসে। ফাহিম তো লজ্জায় লাল হয়ে গেছে।
রুদ্র একবার রিমির দিকে আরেকবার সামনের দিকে তাকিয়ে হাঁটছে। ফাজলামো করে রিমির পেটটা একটু জোরে চেপে ধরতেই রিমি ওর হাত দিয়ে পেছনে থেকে রুদ্রর শেরওয়ানি খামচে ধরে। রুদ্রের নজর রিমির দিকে পড়তেই রিমি নজর সরিয়ে নেয়। টেডি হাসি দেয় রুদ্র। অভ্র নিধিকে বিছানায় বসিয়ে দিয়েই ওর গায়ের উপর শুয়ে শরীরের সব ভর ছেড়ে দেয় অভ্র। শুয়ে জোরে জোরে নিঃশ্বাস টানছে। রাগ বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পালা নিধির। ধাক্কা দিয়ে সরে উঠতেও পারছে না, যদি কিছু বলে বা করে বসে এই জন্য। অভ্রের মুখ নিধির ঘাড়ের কাছে। ধীরে ধীরে ওর হাত নিধির কোমরে রাখতেই নিধি শরীরে কারেটের শকর লাগে। এক ধাক্কা দিয়ে অভ্রকে সরিয়ে ওয়াশরুমে দৌড় দেয়। অভ্র চিত হয়ে শুয়ে নিধির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শুভ্র রুমে এসেই সিমিকে নিচে নামিয়ে দরজাটা লক করেই দেয়ালের সাথে মিশিয়ে ধরে নাক ফুলিয়ে বলে, পালিয়েছিলে কেন হু? তখন তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন? শুভ্র এমনটা করবে সেটা সিমির জানা ছিল না। সিমি শুভ্র থেকে নজর সরিয়ে মুচড়াতে লাগল ছুটার জন্য। কথা বলো না কেন? কিছুটা ধমকের স্বরে বলে শুভ্র। সিমিও তখনও চুপ করেই আছে। শুভ্র সিমির এক বাহু ছেড়ে দিয়ে ওর হাত পেটের উপর রাখে। নিমিষেই সিমির শরীর কেঁপে ওঠে। শক্তি খাটিয়ে দেয় জোরে ধাক্কা। শুভ্র দু পা পিছিয়ে যায়। সিমি এদিক সেদিল তাকিয়ে লেহেঙ্গা দু হাত দিয়ে ধরে দেয় দৌড় ওয়াশরুমে। হাসি পাচ্ছে, প্রচণ্ড হাসি পাচ্ছে শুভ্র। ভয় দেখানোর জন্য এই নাটকটা করেছিল। সিমির চেহারা দেখার মতো ছিল। সাব্বির ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে বারান্দায় আসে। উকি মেরে পাশের বারান্দায় একবার তাকায়। তাকাবার যথেষ্ট কারণ আছে। ঈশা এই বাড়িতেই আছে। কয়দিন থাকনে এখানে। ওদের গ্রামের বাড়ি দিনাজপুর। থাকবে শুনে সাব্বিরের মনে মধ্যে দুইটা লাড্ডু ফুটে। আজকে অনেক বারই জ্বালিয়েছে ঈশাকে। একবার ইস বলতে পারলেই হয়। রেগে আগুন হয়ে যায় ঈশা। ঈশা তো দু চোখের পাতায় সাব্বিরকে দেখতে পারে না। বারবার বলেছে ওর কাছ থেকে দূরে থাকতে। সাব্বিরও নাছোড়বান্দা, দূরে তো ভালো, ওর পাশ দিয়ে খালি গুড় গুড় করে বেরিয়েছে আজকে। এখন বারান্দায় ঈশা এসেছে কিনা এটা দেখার জন্য এসেছিল সাব্বির। না দেখতে পেয়ে রুমে চলে আসে। এসেই ফাহিমকে ওর বিছানায় চিন্তায় মগ্ন হয়ে বসে থাকতে দেখে সাব্বির কুর্নিশ করে জিজ্ঞেস করে, তুই আমার রুমে ক্যা? সাব্বিরের কণ্ঠ শুনে ফাহিম ঘুরে তাকায় ওর দিকে। বলে, ভাই মোরা একটা ভুল কাজ করছি। কি ভুল কাজ? ভ্রু কুচকে প্রশ্ন করে সাব্বির। এই যে ভাইরা বাসর ঘরে গেছে, এখন মোরা। বাকিটা বলার আগেই সাব্বির ফাহিমকে থামিয়ে দেয়। বলে, তুই কি কইতে চাস সেটা আমি বুঝতে পারছি। এখন তুই আমার রুম থেকে বের হ। ও ভাই, তুমি কি বুঝছ? আর কিল্লাই মোড়ে বের হইতে কইতাছ বুঝতাছি না। কি বুঝছি যেটা আমি কমু না? তুই বের হ। আমার ঘুম ধরছে, আমি ঘুমামু। আরে ভাই মোর কথাটা। তুই বের হ, যা বের হ। ভাই শোনো। ওক প্রকার জোর করেই ফাহিমকে বের করে দিল রুম থেকে। ফাহিম বিড়বিড় করতে করতে ওর রুমে চলে আসে। রুদ্র ওয়াশরুমে গিয়েছে এই সুযোগে রিমি বিছানার উপর ওঠে একপাশে কাত হয়ে শুয়ে পড়ে। লেহেঙ্গা চেঞ্জ করেনি, শুধু গহনা খুলে রেখেছে। কেবল মাত্র নামাজ পড়ে ওঠল। কিছুক্ষণ পর রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রিমি শুয়ে পড়েছে। মৃদু হাসল। ওকে ডাক দেওয়ার কোনো ইচ্ছে ওর নেই।
তাই শেরওয়ানি চেঞ্জ করে রিমির পাশেই শুয়ে পড়ে। কিছুক্ষণ আগেই ওয়াশরুম থেকে বের হয়েছে সিমি। এতক্ষণ শুভ্র ডাকাডাকির পর বের হয়েছে। আর নয়তো বের হবার ইচ্ছে ছিল না। বের হওয়ার সাথে সাথে শুভ্র অজু করে আসতে বলে। সিমি আবারও ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করতে নিলে হাত দিয়ে দরজা ঠেসে ধরে শুভ্র। কিছুক্ষণ আগে আধা ঘন্টার মতো ওয়াশরুমে সময় কাটিয়ে এসেছে। এখন আবার গেলে 1 ঘন্টাও বের হবে না এই ভেবে শুভ্র এটা করে। সিমি কিছু বলে না। ওর কথা মতো দরজা খুলেই অজু করে বের হয়। নামাজ শেষ করেই সিমি আগে ভাগে বিছানায় ওঠে উল্টো দিক মুখ করে শুয়ে পড়ে। শুভ্রের শরীর ক্লান্ত অনুভব করছে বিধায় সিমিকে ডিস্টার্ব করে না। অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। নিধি নামাজ পড়ে এইমাত্র ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। লেহেঙ্গার পিন খুলতে গিয়ে হাতে পিনের খোঁচা লাগে। 1 ফোঁটা রক্তও বের হয়। ড্রেসিং টেবিলের উপরে টিস্যুর বাক্স রাখা ছিল। বের করে মুছতে নিলে অভ্র ওয়াশরুম থেকে বের হয়। তাড়াতাড়ি করে টিস্যু ফেলে দিয়ে বিছানায় ওঠে অপর পাশে ফিরে শুয়ে পড়ে। অভ্রের চোখে এমন দৃশ্য এড়ায়নি। বাঁকা হেসে বলে, আজ ছেড়ে দিলও। পরের দিনগুলোতে কিন্তু ছেড়ে দেব না মিসেস অভ্র। বরচে একটা ঢোক গিলে নিধি। অভ্রের কথাটা ঠিক শুনতে পেয়েছে নিধি। সকালে রিমি, সিমি, নিধিকে সাথে নিয়ে একসাথে নিচে নেমে আসে রুদ্র, শুভ্র, অভ্র। আজ এই বাড়িতে ওদের প্রথম দিন। সবকিছু ঠিকঠাক থাকলেও রুদ্র, শুভ্র, অভ্রদের ভালো লাগছে না ওদের। আলতাফ চৌধুরী আগে থেকেই হলো রুমের সোফায় বসে চা খাচ্ছিলেন। ওদেরকে নিচে নামতে দেখে মুচকি হেসে বলেন, গুড মর্নিং বাচ্চারা। ঘুম কেমন হলো? রুদ্র নিচে নেমে আলতাফ চৌধুরীর পাশে বসে মুচকি হেসে বলে, অনেক ভালো। হুম, দাদু ভালো। শুভ্র বলে অপর পাশের সোফায় বসে, জানি তো, ঘুম তো আজ ভালো হবেই। মৃদু মুচকি হেসে বলে আলতাফ চৌধুরী, বাহ দাদু, তুমি তো দেখছি বুঝতে পেরেছ। শুভ্র হেসে হেসে বলে, কি যে বলো তোমরা। যে ঘাটে জল খাচ্ছ তোমরা, সেই ঘাটে জোন আমি অনেক আগেই খেয়েছি যে দাদু ভাইরা। আরে দাঁড়িয়ে কেন নাতবৌরা বসো। আলতাফ চৌধুরী রিমি, সিমি, নিধির দিকে তাকিয়ে বলে, লজ্জায় ওদের মরে যেতে ইচ্ছে করছে তাদের কথা শুনে। এখন আবার দাদু বসতে বলেছে শুনে সোজা দাঁড়িয়ে আছে। বসতে নিলে তখনই একজন মেয়ে সার্ভেন্ট এসে বলে, স্যার, আপনাদের নাস্তা রেডি। চলো তোমরা টেবিলে গিয়ে বসি। আলতাফ চৌধুরী কথাটা বলেই লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ায়। টেবিলে বসেছে ওরা সবাই। তখনই ঈশা এসে আলতাফ চৌধুরীর পাশে বসে, ঈশা, আমাদের বাড়িতে তোমার কেমন লাগছে? ঈশাকে প্রশ্ন করে আলতাফ চৌধুরী। ভালোই লাগছে দাদু। আগে তো ভালো লাগতো না, মানুষজন নেই বলে। কিন্তু এখন নতুন ভাবিরা আছে, তাই এখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে না। সেটা ঠিক বলেছ ঈশা। তখনই সিঁড়ি বেয়ে ফাহিম নেমে আসে। আলতাফ চৌধুরীর কিছুটা দূরে দাঁড়ায়। আলতাফ চৌধুরী বলেন, সাব্বির কোথায়? ফাহিম কিছু বলতে গেলে তার আগেই সাব্বির উপর থেকে নামতে নামতে বলে, দাদু, আমি এসে পড়েছি। এতক্ষণ লাগে তোদের? যত দেরি করে উঠেছিস মনে হচ্ছে বাসর ঘরটা তোরাই করেছিস। রুদ্র রানা মজা করে কথাটা বলে আলতাফ চৌধুরী। সাব্বির ঈশার দিকে তাকিয়ে এক গাল হেসে বলে, মনে করো না তা। বাকিটা বলার আগেই ফাহিমের পায়ের সাথে ওর পা লেগে ধুপাস করে উপুর হয়ে পড়ে যায় সাব্বির।
ফাহিম সাব্বিরকে ধরতে নিলে শার্ট সহ ছিঁড়ে আছে ওর হাতে। তবুও সাব্বিরকে পড়া থেকে বাঁচাতে পারে না। ঘটনায় সবাই আহম্মক হয়ে যায়। পরক্ষণেই ঈশা খিল খিল করে হাসতে লাগল। রিমি, সিমি, নিধিরও প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসিটা ভেতরে দমিয়ে রেখেছে। আলতাফ চৌধুরী ও রুদ্র রাও মিটমিটিয়ে হাসছে। ফাহিম একবার সাব্বিরের শার্টের ছেঁড়া টুকরোর দিকে, আরেকবার সাব্বিরের দিকে তাকায়। আচমকা এমন ঘটনায় বোকা হয়ে গেছে ফাহিম। সাব্বিরের হাত পা দুদিকে ছড়িয়ে পড়ে আছে। নাকে, কপালে প্রচণ্ড ব্যথা পেয়েছে। পরশু রাতের মারের ব্যথা সাব্বিরের শরীরের এখনো আছে, তার উপর এখন আবার ধোপাস। ফাহিম সাব্বিরকে টেনে উঠায়, ফ্লোরে বসিয়ে বলে, ভাই, বেশি ব্যথা পাইছেন? রাগে গদগদ করছে সাব্বির, আবার লজ্জাও লাগছে। সবার সামনে এভাবে পড়ে যাওয়াটা মানতে পারছে না। এদিকে আবার শার্টটাও পিছন থেকে ছিঁড়ে গেছে। ভালো করেই জানে ফাহিমের পায়ে লেগেই যে পড়ে গেছে। হাত দিয়ে ফাহিমের গলা পিছন থেকে পেঁচিয়ে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ফাহিম্মার বাচ্চা, তোর লইগ্গা পইরা গেছি আমি, তুই আজকে শেষ। কথাটা বলেই মাথায় গাঁটটা মারতে লাগল। ভাই মোর, কি দোষ কবি? হপাই তোর উপরের টিকিট কাইটা দিমু। রেগে বলে, ভাই ব্যথা পাইতাছি, ছাইরা দেন মোরে। ভাই, গলা থেকে সাব্বিরের হাত সরাতে সারাতে বলে ফাহিম, না ছাড়মু না, বলে আরো বেশি মারছে। সাব্বির, ছেড়ে দে ফাহিমকে। রুদ্র বলে, ছাড়তে কও ভাই, দেখো মোর নতুন শার্টটার পিছন থেকে ছিঁড়া হালাইছে। হাতের ইশারায় পিছন দিক দেখিয়ে বলে, বুঝতে পেরেছি তো, এবার ছেড়ে দে ওকে। ফাহিম তো ইচ্ছে করে করেছি এটা। আলতাফ চৌধুরী বলেন। সাব্বির ছেড়ে দিল ফাহিমকে। ওঠে দাঁড়িয়ে রাগী দৃষ্টিতে ফাহিমের দিকে তাকিয়ে বলে, তুই আমার লাগে কথা বলি না। বলেই উপরে চলে যেয়ে নিলে পিছন থেকে আলতাফ চৌধুরী ডাক দেয়, বলে, সাব্বির রাগ করিস না, খেয়ে যা। খামু না কইছি, শার্ট চেঞ্জ কইরা আইতাছি। বলেই চলে যায় সাব্বির। সাব্বিরের পিছন দিকের ছেঁড়া অংশটা দেখে ঈশার আরও বেশি হাসি পাচ্ছে। এবার হাসিটা থামিয়ে রাখে। কিছুক্ষণ পর সাব্বির নিচে এসে ঈশার পাশে বসে। ফাহিম সাব্বিরের অপর পাশে বসা। ঈশার পাশে বসার সাহসও পায়নি। ঈশার বিরক্তি লাগছে সাব্বির পাশে বসাতে। খাওয়া শুরু করেছে সবাই। সাব্বির খাওয়ার মাঝে বলে, ইস, কফিটা কি গরম। ঈশা কাটা চামচ হাতের মুঠো চেপে ধরে রাগে গজগজ করছে। সাব্বিরের কাছে বেশ লাগছে ঈশাকে রাগাতে। আর একটু রাগাবার জন্য সাব্বির ওর পা দিয়ে ঈশার একপাশে স্লাইড করতে শুরু করে। ঈশার খাওয়া বন্ধ হয়ে যায়। পায়ে সুরসুরি লাগছে তাই সাব্বিরের দিকে তাকায়। দেখে সাব্বির আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে দাঁত কেলিয়ে। ঈশা রাগে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টানছে। ঈশার পায়ে ছিল হিল জুতো। সহ্য করতে না পেরে দেয় জোরে একটা লাথি। সাব্বিরের পায়ের মাঝখান দিয়ে লাথিটা গিয়ে লাগে ফাহিমের ডান পায়ে। ঠাসস করে ফাহিমের হাত থেকে চামিচটা ফ্লোরে পড়ে যায়। ধরফরিয়ে ওঠে বলে, কোনো মিচকা বিলাই রে, টেবিলের নিচে বইয়া লাথি মারে মোর পায়ে। ঈশা আস্তে করে জিভ কামড় দেয়। রং নাম্বারে ডায়াল করে ফেলেছে বোধহয়। সাব্বির ইনোসেন্ট ভাবে বসে আছে। স্টুপিডের মতো কথা বলছিস কেন? বিড়াল কোথা থেকে আসবে এখানে? আলতাফ চৌধুরী বলেন ঝাড়ি দিয়ে। তাইলে মোর পায়ে ধাক্কা মারল কে?
ডাইনিতে। কথাটা বলে ঈশার দিকে তাকায়। বলে, ইস, আফা আপনি মারছেন? সাব্বির ভাই তো মারণের প্রশ্নই নাই। খবরদার, আমার নাম ঠিকমতো বলবে। ইস, কি হ্যাঁ, গাধা কোথাকার, নামটাও ঠিকমতো বলতে পারে না। রেগে বলে, আচ্ছা আফা আপনি রাগেন কেন? মুই তো আপনার নামটা ভুলইলা যাই, তাই ভুলের চোডে ইস কইয়া হালাই। জান আর কমু না। এখন কন মোর পায়ে কি আপনি লাথি মারছেন? না, আমি কেন লাথি মারতে যাব? আমতা আমতা করে বলে। কথাটা শুনে সাব্বির হালকা কাশে। কাশির মানে ঠিক বুঝতে পেরেছে ঈশা। তয় লাথিটা মারল কোনো চুন্নিতে? ফাহিম বলে। আবার খেতে শুরু করে ফাহিম। খাওয়া শেষ হবার আগেই রিমি, সিমি, নিধি উঠে যায় টেবিল ছেড়ে। সোফায় গিয়ে বসে। তিনজন তিন জানার দিকে তাকিয়ে আছে। কিছু একটা বলতে চাইছে ওরা, কিন্তু বাকিরা টেবিলে বসে খাচ্ছে বিধায় বলতে পারছে না। রুদ্র, শুভ্র, অভ্র খাওয়া শেষ করে উপরে চলে আসে। অফিসে যাবে বলে ঠিক করে, কিন্তু 3 দিন ধরে অফিসে যাওয়া হয় না। তাই আজ না গেলে হয় না বিধায় রেডি হয়ে নেয়। হাতে কোট নিয়ে নিচে নেমে আসে রুদ্র, শুভ্র, অভ্ররা। রিমি, সিমি, নিধি একবার ওদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। রুদ্র রিমির সামনে এসে হাত ধরে টেনে দাঁড় করিয়ে রিমির কপালে চুমু দেয়। আলতাফ চৌধুরী, সাব্বির, ফাহিম, ঈশা তখন পাশের সোফাতেই বসেছিল। তারা ব্যাপারটাকে লজ্জাজনকভাবে নেয়নি। লজ্জায় রিমি মাথা নত করে রাখে। লোকটাকে যে পল বলি, আসলেই একটা পল। মনে মনে বলে রিমি। রুদ্র ওর দাদুর উদ্দেশ্যে বলে, দাদু, তোমার কাছে আমার বউকে রেখে গেলাম। অফিস থেকে এসে তোমার কাছ থেকে আমার বউ বুঝে নেব। শুভ্র সিমির হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। গলায় হাত রেখে কপালে চুমু দেয়। সিমির চোখের দিকে তাকিয়ে বলে, দাদু, আমার জানকেও রেখে গেলাম, এসে বুঝে নিব। অভ্র নিধির দিকে ঝুঁকে কপালে চুমু দেয়। থুতনিতে হাত রেখে আলতাফ চৌধুরীকে বলে, দাদু, আমার বউকেও দেখে রেখো, তাকে তোমার দায়িত্বে রেখে গেলাম। ঠিক আছে দাদু ভাইরা, তোমরা নিশ্চিতে অফিসে যেতে পারো। আমি আমার 3 বউকে দেখে রাখব। হেসে হেসে বলে আলতাফ চৌধুরী। নিজের বউ মনে করেই দেখে রেখো। বাঁকা হেসে কথাটা বলেই হলো রুম ত্যাগ করে রুদ্র। অভ্র, শুভ্র চলে যায়। হাউ রোমান্টিক ভাইয়ারা, খুশি মুডে বলে ঈশা। পাশ থেকে সাব্বির ঈশার কানে ফিস ফিস করে বলে, আমিও কম না, ভাইয়াদের ছোট ভাই জহু। ঈশা রাগান্বিত চোখে তাকায় সাব্বিরের দিকে। সাব্বির চোখ সরিয়ে নেয়। আলতাফ চৌধুরী ঈশা আর সাব্বিরের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করতে পেরেছে। রিমি সিমি ও নিধিকে ইশারায় উপরে যেতে বলে। ওরা দুজন ইশারা পেয়ে আলতাফ চৌধুরীকে বলে উপরে চলে আসে। রিমির রুমে ওরা প্রবেশ করে। দরজা লক করে দেয়। মাথার ঘোমটা খুলে রিমি বলে, কাল রাতে তোদের সাথে কুচকুচ হয়েছে কি? না, সর। সিমি বলে মুখ বাঁকিয়ে, আমার সাথেও না। নিধি বলে, বেঁচে গেছোস। আমারও সেম। রিমি বুকে হাত দিয়ে বলে, তবে একটা কথা মানতেই হবে, 3 জন বেশ রোমান্টিক। গালে এক হাত রেখে বলে সিমি। হ্যাঁ, সেটা ঠিক। নিধি বলে, রোমান্টিক নাকি কচু? সবার সামনে কিস করেছে, লজ্জাশরম নেই মোটেও।
রিমি মুখ বাঁকিয়ে বলে, যাই হোক, লিপ কিস তো করেনি। দু হাত তুলে বলে সিমি। করতে কতক্ষণ? বিছানায় শুয়ে বলে নিধি। আমি ভাবছি, কতই না গালাগালি কতেছিলাম। ফেয়ার এন্ড হ্যান্ডসাম কিনে পর্যন্ত দিয়েছিলাম। আর এখন দেখ, তারা কত সুন্দর, হ্যান্ডসাম, ডেশিং। রিমি বলে, হুম, সেটা ঠিক বলেছিস। সিমি বলে, দেখ না, আগে আগে আরো কি করে। সবে আমাদের ঝালানো শুরু করেছে ওরা। নিধি বলে, হরে। নিঃশ্বাস ফেলে বলে রিমি। রাতে। কন্টিনিউ টু